সালাউদ্দিন আম্মার রাজশাহী থেকে ছুটে এসেছেন ইনকিলাব মঞ্চের প্রোগ্রামে। ইনকিলাব মঞ্চ যেখানে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেটা এখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি থাকেন, সেটাকে টার্গেট করে এবং সেটা নিয়ে প্রায় গত 24 ঘন্টা ইনকিলাব মঞ্চ নিয়ে হুলস্থুল কাণ্ড। আগের দিন রাতে মোটামুটি শান্তিপূর্ণ ছিল, পুলিশও বুঝিয়েছে বাবা শোনা বলে। পুলিশের ডিসি সাহেব মাসুদ সাহেব গিয়ে ইমোশনালি বলেছেন যে ওসমান হাদির জন্য আমারও কান্না আসে। পরের দিন আর সেই শান্তি থাকলো না। সকালবেলাতে একচোট হয়ে গেল যে নবম পে স্কেল ঘোষণা দাবিতে নবম গ্রেডের কর্মচারীরা, তাদের উপরে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, এরপরে ইনকিলাব মঞ্চ এবং সেখানে 144 ধারা জারি এবং এই জায়গাটায় সভা সমাবেশ নিষিদ্ধ। সামনে আছেন কে? ওসমান হাদির স্ত্রী, সন্তান, আর অন্যদিকে এই পরিচিত মুখরা সালাউদ্দিন আম্মার, তারপরে জুমা, ডাকসুর আরো নেতারা, তারা সবাই এখানে আছেন। এবং প্রথম দফায় একবার টিয়ার গ্যাস, রাবার বুলেট, জল কামান সেগুলো দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করা হলো। তারপর তারা আবার একটা ডাক দিলেন সবাইকে আবার রাজুতে আসার জন্য। তারপর তারা আবার জমায়েত হলেন শাহবাগে। সেখানে দ্বিতীয় দফায় আবার টিয়ার সেল, আবার সাউন্ড গ্রেনেড, পুলিশের সাথে সংঘর্ষ, প্রায় 50 জন আহত হয়েছেন। এর আগে ইনকিলাব মঞ্চের মহাসচিব বা যুগ্ম কনভেনার যিনি আছেন তিনি হচ্ছেন আহত হয়েছেন। সালাউদ্দিন আম্মার, তারও আহত হওয়ার ছবি দেখা গেছে। আরো বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এটা বাংলাদেশে ইনকিলাব মঞ্চের ক্ষেত্রে প্রথম। সাধারণত আপনার এনসিপি, ইনকিলাব মঞ্চ, গণ অধিকার পরিষদ, তারা যখন কোনো ডেমনস্ট্রেশন করে তখন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো থাকে। সিটি কর্পোরেশন পানির গাড়ি থাকে, পুলিশ সিকিউরিটি দেয় এবং সরকার নীতিগত যে সিদ্ধান্তটা এটা আগে তাদেরকে দিয়ে বলিয়ে ফেলে। এবার ইনকিলাব মঞ্চ আসলে, ইনকিলাব মঞ্চ যে নামগুলো বললাম, সালাউদ্দিন আম্মার বলেন, ডাকসু নেতৃবৃন্দ বলেন, ইসলামী ছাত্র শিবির হয়ে পাশ করা যারা আছেন তারা বলেন, তারা কারা? সাদিক কায়েম ডাকসু ভিপি, সেই প্যানেলই তো। সাদিক কায়েম তিনি শিবিরের পক্ষে, জামাত ইসলামীর পক্ষে তিনি ভোট চাইছেন না? মানে এটা তো আর লুকানো না। জামাত ইসলামীকে আপনি জিজ্ঞেস করলে বলে যে ইসলামী ছাত্র শিবির তারা আলাদা একটা উইং, স্বতন্ত্র উইং, আমাদের কথা শুনে না বা তারা তাদের মতো করে ডিসিশন নেয়। কিন্তু মাঠের ক্ষেত্রে কি? ইলেকশন যে ডাকসু যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির পাশ করেছে, জামাত বলছে না যে জাতীয় নির্বাচনে এটাই হবে, জাতীয় নির্বাচনে আবার এরকমই এটার প্রতিফলন ঘটবে, মানে তারা আমাদের, আমরাও তাদের, সেটা জাতীয় নির্বাচনে হবে। তাহলে এই মানুষগুলো যে এখন যমুনা ঘিরে এই কর্মসূচিতে আছেন, এবং ঘটনা কি? ঘটনা হলো ওসমান হাদির হত্যার বিচার। তো সেই বিচারের দাবিতে, যেই বিচার বাংলাদেশে 16 কোটি মানুষের, 16 কোটি শুধু ওই হত্যাকারীদের ছাড়া বাকি সবাই এই বিচারটা চায়। যে না, এরকম একটা নির্মম নিঃসঙ্গ হত্যাকাণ্ড দিনে দুপুরে রাজনীতি ঘটেছে, আমরা কি অসভ্য দেশ হয়ে গেছি যে এরকম একটা বিচারকে কোন রাজনৈতিক বিরোধিতা দিয়ে আমরা এটাকে জাস্টিফাই করতে যাব, বা রাজনৈতিক বিরোধিতা থেকে এরকম একটা বিচার চাবো না? তাহলে কিসের সভ্যতার কথাবার্তা থাকে না? সুতরাং সবাই সেটা চায়। কিন্তু কি ঘটে গেছে আড়ালে? কি ঘটে গেছে আড়ালে? ওসমান হাদির ভাইকে, তাকে টোপ বলেন, প্রলোভন বলেন, তাকে সান্ত্বনার ভাষায় যদি বলেন, যে ভাষায় বলেন, তাকে তো একটা উচ্চ চাকরির জন্য ব্যবস্থা করা হয়েছে, বা ইউকেতে, যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে, সেখানে তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। ওসমান হাদির পরিবারের জন্য কোটি টাকার ফ্ল্যাট বরাদ্দ হচ্ছে না? হচ্ছে। এইসবের মধ্যে দিয়ে পুলিশের তদন্তের সাথে ওসমান হাদি, ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির পরিবার, ইনকিলাব মঞ্চ, তাদের কথা মিলে না, নারাজি দেওয়া হয়েছে। তদন্তের পর এখন আবার তদন্ত আগাচ্ছে। অন্যদিক থেকে আবার এই যে হত্যাকারী, আগে বলা হয়েছে ফয়সাল, সেই ফয়সাল ইন্ডিয়াতে না দুবাইয়ে ফয়সাল ভিডিও বার্তা দিচ্ছে। কোত্থেকে এইসব ভিডিও বার্তা আসছে? সে একরকম দাবি করছে। তাদেরই একসময় ইনকিলাব মঞ্চ বলেন বা এই জুলাই আন্দোলনে যারা ছিলেন, তারা যেসব ব্লগারদের কথা শুনেছে দেশের বাইরে, তারা বলছে যে ফয়সাল মূল লোক না, অন্য কেউ মূল লোক। এইসব কিছু মিলে আসলে কি খেলাধুলা হচ্ছে? আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সর্বোত্তভাবে তারা ইলেকশন চাচ্ছে, ইলেকশন সাপোর্ট দিচ্ছে। সরকার বলছে ইলেকশন হবে, ইভেন 18 তারিখে ক্ষমতা হস্তান্তর হবে। ইলেকশনের মাত্র 5 দিন আগে কেনই বা জাতিসংঘের তদন্ত হতে হবে এইটা নিয়ে এই ওসমান হাদির এই সংগঠন ইনকিলাব মঞ্চ এভাবে মাঠে নামলো এবং সরকার ঘোষণা দিয়েছে। আজকে আমি নিউজেও দেখলাম, নিউজে আছে যে আপনার রোববার সরকার নাকি জাতিসংঘকে চিঠি লিখবে এটার, তারা জাতিসংঘের তদন্ত চেয়ে। কিন্তু আবার একটা অনেক দীর্ঘ প্রক্রিয়া। জাতিসংঘ তো আর ওই যে ইনকিলাব মঞ্চ যে এর আগে বলেছিল যে 1 মাসের মধ্যে হত্যার বিচার হতে হবে, জাতিসংঘে তো এটা বললে হবে না।
যে আসেন 7 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিয়ে যান। আর জাতিসংঘ তদন্ত করবে কিনা এই ইস্যুতে, এটাও তো একটা বড় বিষয়। জাতিসংঘ এই ইস্যুগুলো কি হচ্ছে নাকি সবকিছু এইসব কথাবার্তা এমন কিছু বিষয় সামনে আনা যে বিষয়গুলো আসলে একটা দীর্ঘমেয়াদী কোনো এগুলোর কোনো আগামাথা খুঁজে পাওয়া যাবে না। আগে বলেছে 1 মাসের মধ্যে বিচার, এখন বলছে জাতিসংঘের অধীনে বিচার। রোববার দিন নিশ্চয়ই সরকার এটা দিলে পরে তারা বলছে যে এটা প্রজ্ঞাপন হাতে পাইলে পরে তারা চলে যাবে। রোববার পর্যন্ত আমরা দেখবো যে আসলে এর ভেতরে অন্য কেউ অন্য কিছু করছে কিনা। কারণ মানুষের মধ্যে তো এটা সন্দেহ তৈরি হয়ে গেছে অলরেডি যে কি ব্যাপার, নির্বাচনের আগে এগুলো কি ঘটছে দেশে। হীরক রাজার দেশের গল্পের মতোই একখণ্ড গল্প আমাদের আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি কেবল গল্পই নয়, নিঃসন্দেহে এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা থেকে শুরু করে আগামী নির্বাচন, পাশাপাশি পশ্চিমা স্বার্থ সহ অবশ্যই ডক্টর ইউনূস সরকারের স্বার্থ অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। একই সঙ্গে একটু মনে করিয়ে দিই, এর সঙ্গে আরও জড়িয়ে রয়েছে এর আগে যে প্রশ্নটি আমি তুলেছিলাম, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি মিস্টার শাফিকুর রহমানকে তার স্ত্রী সহজে আটক করা হলো। হঠাৎ করে কি এমন এই দেশে আইনের শাসন স্থাপিত হলো যে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডিকে গ্রেপ্তার করা হলো এবং তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে গতকাল। গৃহকর্মীকে যেভাবে নির্যাতন করা হয়েছে নিঃসন্দেহে সেটি অমানবিক যদি সত্য হয়ে থাকে, এবং অবশ্যই সেটির বিচার আমরা চাই। কিন্তু এই দেশে তো আমরা বড় বড় হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা তাদেরকে আটক করা হচ্ছে, প্রকৃত যারা হত্যাকারী, সেখানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডিকে আটক করা হলো। যে ব্যক্তি কিনা সরকারের এত কাছের লোক, তার নিয়োগ হয়েছিল 2024-এর 5 আগস্ট আন্দোলনের বা অভ্যুত্থানের পরে, সম্ভবত অক্টোবরের দিকে। কেন তাকে ঝেঁটিয়ে বিদায় করা হলো? যাই হোক, আমি এই গল্পটি বলতে চাচ্ছি একই বিষয়ে দুটি পত্রিকার দুটি রিপোর্ট একসঙ্গে করে। এখানে আমার খুব বেশি মন্তব্য করার কিছু নেই, আমি শুধু একটু পরম্পরায় সাজিয়েছি, আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে, কি হচ্ছে ভয়ঙ্করভাবে। দ্য ডেইলি স্টারের আজকের পত্রিকার প্রথম পাতার একটা লিড নিউজ, লর্ড অফ দ্য উইংস। খবরটি হচ্ছে বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দিনের প্রভাব বিস্তারের কথা। আরেকটি রিপোর্ট হচ্ছে বাংলা আউটলুকের, যেটি আরো কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে, জুলকারনাইন সায়েরের করা প্রতিবেদন। তার শিরোনাম হচ্ছে ব্যক্তি স্বার্থ নাকি দেশের স্বার্থ, বোয়িং থেকে এয়ারপোর্টের মাটি সবকিছুতেই কালো ছায়া। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হচ্ছে, আমি অংশ বিশেষ আপনাদের সামনে একটু সাজিয়ে তুলে ধরছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শেখ বশির উদ্দিনের মালিকানাধীন আকিজ বশির গ্রুপ এভিয়েশন ব্যবসা করতে চায়। 24শে নভেম্বরে শেখ বশির উদ্দিনকে বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ পাওয়ার পর তিনি এভিয়েশন ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নিয়েছেন। 2025 সালের মার্চের শুরুতে আকিজ বশির গ্রুপ বেবি চক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এভিয়েশন ব্যবসা করার জন্য একটি অভিপ্রায় পত্র জমা দেয়। তখন কিন্তু চেয়ারম্যান আর একজন। আচ্ছা, সেখানে তার প্রতিষ্ঠান B2 ক্যাটাগরির হেলিকপ্টার ভিত্তিক একটি এয়ারলাইন্স তৈরির পরিকল্পনা জানায়। বেবি চক থেকে নির্দেশনা পাওয়ার পর 11 মার্চ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তিনি ট্রেড লাইসেন্স নেন, অর্থাৎ আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, এবং একই সঙ্গে বিমান মন্ত্রণালয়ের দায়িত্বে। এতে ব্যবসার ধরন হিসেবে উল্লেখ করা হয় কি আমদানি, এভিয়েশন সার্ভিস এবং রপ্তানি গেল। এরপর বেবিচক চেয়ারম্যানের কাছে আকিজ বশির এভিয়েশন লিমিটেডের নামে এভিয়েশন ব্যবসা প্রতিষ্ঠান করতে অনাপত্তি পত্র চেয়ে আবেদন জানানো হয়। পরের মাসে এপ্রিলে শেখ বশির উদ্দিন বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বশির উদ্দিন, খেয়াল করুন বিষয়টি, একটু ভালো করে খেয়াল করতে হবে। তার কয়েক মাস পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে আসীন হন তিনি। কি দারুণ! চেয়ারম্যানের কাছে তার ব্যবসা প্রতিষ্ঠান এভিয়েশন ব্যবসা করার জন্য আবেদন করলো, সেই প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান হলেন তিনি, হোয়ারাজ তিনি একই সঙ্গে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে। আচ্ছা, আকিজ বশির এভিয়েশনের লাইসেন্স আবেদনটি এখন সেই প্রতিষ্ঠানের কাছেই চূড়ান্ত যাচাই বাছাইয়ে আছে, যার নিয়ন্ত্রণ সবকিছুই
শেখ বশিরউদ্দিনের কাছে। এবং ডেইলি স্টারে বলা হচ্ছে সরকারের শেষ মুহূর্তে তাড়াহুড়া করে বোয়িং কেনার মতো চুক্তির সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন বাংলা আউটলুকের শিরোনাম কি? বাংলা আউটলুকে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বোয়িং উড়োজাহাজ ক্রয় থেকে শুরু করে বিমানবন্দরের জমি, থার্ড টার্মিনালের অপারেশন, গ্রাউন্ড হ্যান্ডলিং, এয়ারপোর্ট লিজিং, ট্রাভেল এজেন্সি ব্যবসা এবং ব্যক্তিগত এয়ারলাইন্স উদ্যোগ সবকিছু একই সুতোয় গাঁথা। এর কেন্দ্রে রয়েছেন ব্যবসায়ী এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এর সূচনা বোয়িং উড়োজাহাজ ক্রয়ের একটি চুক্তিকে কেন্দ্র করে। এবং এর সঙ্গে কেন নির্বাচন জড়িত, এর সঙ্গে কেন বিমানের সাবেক এমডিকে যে পদচ্যুত করা হলো তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে একদিন আগে, তার মানে এখন থেকে সাবেক যাও, এই সব কিছুই একই সুতোই গাথা। শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে বসে বোয়িং এর সঙ্গে যে বিশাল পরিসরের চুক্তি করেছেন তা বিমানের কোনো বোর্ড অনুমোদন, ফ্লিট প্ল্যানিং বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। অথচ এই উড়োজাহাজগুলো পরিচালনার দায়িত্ব সম্পূর্ণভাবে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপরেই পড়বে।